আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি ২৬ ব্যাচের যে শিক্ষার্থীরা আছো, তোমরা কি জানো একজন পরীক্ষার্থীর জন্য সবচেয়ে কষ্টের বিষয় কি? সে সারা বছর কষ্ট করেছে একটা কাঙ্ক্ষিত ভালো ফলাফলের জন্য। এক্সাম হলে যাওয়ার পরে যখন সে কোশ্চেন পেপারটা হাতে পেল, দেখলো সবই কমন আসছে, আলহামদুলিল্লাহ, সে তো খুশিতে আত্মহারা। বাট তার সময় শেষে, যখন পরীক্ষার সময় শেষ হয়, সে দেখে তার এখনো অনেকটুকু অ্যান্সার লেখা বাকি আছে। সে পূর্ণাঙ্গ নাম্বারের অ্যান্সার করে আসতে পারে না। এইটার যে কষ্টের একজন পরীক্ষার্থীর আর কিছু হতে পারে না। এইটা কোনো ন্যাশনাল প্রবলেম না, তোমার পার্সোনাল প্রবলেমও না, এইটা একটা ইন্টারন্যাশনাল প্রবলেম। এবং এই ইন্টারন্যাশনাল প্রবলেমটার সলিউশন আছে যদি তুমি এই 5টা টিপস মেনটেন করতে পারো। ভাইয়া যে 5টা কথা বলবো, কিছু বিষয় আছে পরীক্ষার আগে থেকে প্রিপেয়ার হয়ে যেতে হবে, আর কিছু বিষয় তোমাকে পরীক্ষার হলে বসে মানতে হবে। এই টোটাল 5টা কথা বলবো এবং শেষে অতিরিক্ত 2টো বোনাস টিপস দেব। তুমি যদি এই শেষ পর্যন্ত জাস্ট 10টা মিনিট ভাইয়ের সাথে থেকে এই কথাগুলো খাতায় না মাথায় টুকে নিতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি তোমার পরীক্ষায় তোমার প্রিপারেশনের সর্বোচ্চটুকু তোমার খাতায় ঢেলে দিয়ে আসতে পারবা। চলো শুরু করা যাক। একদম শুরুতে আমার প্রত্যেকটা কথা তুমি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। নাম্বার 1, ভাইয়া এই কথাটা হলো এক্সামের আগে কি করতে হবে। এই পরামর্শটা হলো পরীক্ষার হলে যাওয়ার আগের পরামর্শ। তোমরা পরীক্ষার আগে দেখবা অনেকে তোমাদেরকে পেন গিফট করে, তোমরা সেই নতুন পেন নিয়ে হলে চলে যাও, ওয়াও নতুন পেন দিয়ে লিখবো, কি চমৎকার। নো, এটা ভুল ডিসিশন। কেউ পরীক্ষার হলে নতুন কলম নিয়ে যাবা না। ওইটারে ঘষতে ঘষতে অবস্থা খারাপ হয়ে যাবে। কি করবা ভাইয়া? অবশ্যই অবশ্যই সেটা বল পয়েন্ট পেন হতে হবে, কিন্তু ভুলেও কেউ জেল পেন ইউজ করবা না। কি করবা? বল পেন ইউজ করবা। এই বল পয়েন্টের যে পেনটা তুমি কিনবা, নতুন তুমি 4-5টা পেন কিনবা, এগুলোকে বাসায় প্র্যাকটিস করবা। বাসায় প্র্যাকটিস করে এইটাকে চালু করতে হবে। অ্যাটলিস্ট প্রত্যেকটা পেন দিয়ে তুমি সর্বনিম্ন 1টা থেকে 2টো করে সিকিউ লিখবা। যদি ইংলিশ লেখো 2 থেকে 3টা প্যারাগ্রাফ লিখবা। অ্যাটলিস্ট 8-10 পেজ লিখে তারপরে সেই পেনটাকে তুমি তোমার কলমের বাক্সে ঢুকাবা এক্সাম হলে নিয়ে যাওয়ার জন্য। এরকম 3 থেকে 4টা। তাহলে ফার্স্ট কথাটা কি ছিল? কলম নির্বাচন। হ্যাঁ, চুজ দ্য রাইট পেন। রাইট পেনটা কি ভাইয়া অলরেডি বলে দিছি। ভাইয়া তুমি অমুক কোম্পানির পেন কিনবা, সেটা রাইট পেন নো, তোমার হাতে থাকা পেনটাই রাইট পেন, বা ওইটাকে রাইট পেন বানায় নিতে হবে। বুঝতে পারছো? এবার ভাইয়া কেউ ভুলেও জেল পেন ইউজ করবে না। কেন ভাইয়া? জেল পেন লিখলে সুন্দর হয়, আমার হাতের লেখা মোটা দেখায়, ভালো লাগে। নো, মোটা দেখানো যাবে না। মোটা দেখানো খারাপ কিছু না, বাট জেল পেনের কালি ঠাস করে উঠে যায়, 15 দিন পরে ছেড়ে দেয়, নষ্ট হয়ে যায়, তেল ছেড়ে দেয়। তোমরা তোমার বাসার কোনো একটা খাতায় জেল পেন দিয়ে লিখে 1 মাস ফেলে রাখো, 1 মাস পরে দেখবো ওই কলমটা কালিটা তেল ছেড়ে দিছে। তোমার এই যে বোর্ড পরীক্ষায় এক্সাম দাও, এই খাতাটা যিনি নিরীক্ষণ করবেন তার কাছে যেতে যেতেও 1-1.5 মাস লাগে। এই 1-1.5 মাস হাজার হাজার খাতায় একসাথে বান্ডিলে বেঁধে রাখে। তো যদি তোমার কালিটা ছেড়ে দেয়, জেল পেন দিয়ে লিখলে কালিটা ছেড়ে দেবে, খাতাটা নষ্ট হয়ে যাবে। এই কাজ ভুলেও করবা না। নাম্বার 1 কি বললাম? বল পয়েন্ট ইউজ করবা এবং বাসা থেকে 2-3টা করে সিকিউ লিখে নিয়ে যাবা। নাম্বার 2তে আসো। এটা কিন্তু এক্সামের আগের প্রিপারেশন। 2 নম্বরে এটাও এক্সামের আগের প্রিপারেশন। সেটা কি ভাইয়া? কলম ধরার সঠিক নিয়ম। এটা তোমরা বোঝো না। অনেকে কি করো জানো? এই যে এইভাবে ধরো, নো, একদম এইখানে মানে 1 ইঞ্চি উপরে ধরবা এবং শুধু এই যে এইভাবে লিখবা না। আমি তোমাদের একটা কাজ করব, দেখি আমার যদি পসিবল হয় আমি আমার ফোনে আমার নিজে একটা সিকিউ লিখে দেখাবো নি, ওটা কোনো একটা শর্টসে দেবো। এই যে অনেকে এইভাবে লেখো, এইভাবে লিখবা না। কি করবা ভাইয়া? তোমার হাতটাকেও এর উপর রাখবা। তোমরা যে যে বোর্ডের উপর এইভাবে লিখবা না, বরং এই বেঞ্চের উপর তোমার হাতটাও রাখবা। শুধু পেন না, কি রাখবা? পুরো হাতটাই সেই ইয়ের উপরে তোমাকে রাখতে হবে, খাতার উপরে। ঠিক আছে? পুরো কবজিটাই রাখবা। এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার পরামর্শ। 2 নাম্বার পরামর্শ আসে। 2 নাম্বার পরামর্শ হচ্ছে রাইট গ্রিপ তোমাকে ধরতে হবে। হ্যাঁ, এই যে কলমটা যে ধরার সঠিক নিয়ম, এইটাকে খুব চেপে ধরা যাবে না। এটাকে কি করা যাবে না, অনেক শিক্ষার্থী খুব চেপে ধরে, ফলে এই হাতের পেশিটা ক্লান্ত হয়। এটা কিন্তু একটা পেশি, এখানে কিন্তু মাসল আছে। এটাকে ক্লান্ত করা যাবে না, এটা স্বাভাবিকভাবে ধরতে হবে। অনেক জোরে যদি শক্ত করে চেপে ধরো, তোমার হাত অনেক বেশি শক্তি লাগবে, খুব 2-3টা সিকিউ লেখার পরে হাত ব্যথা করবে, একটু পরে পরে দিয়ে হাতে এরকম ঝাঁকি দেওয়া লাগবে। এই কাজ করা যাবে না। কি করতে হবে? স্বাভাবিকভাবে ধরতে হবে। এবং
কলম হালকাভাবে ধরবা, কলমের নিপ থেকে অন্তত 1 ইঞ্চি উপরে আঙুল রাখবা, ঠিক আছে? এতে আঙুলের মুভমেন্ট ফ্লেক্সিবল হয় এবং দ্রুত লেখা যায়। বুঝতে পারছো? 2 নাম্বার, এটাও পরীক্ষার আগে। আচ্ছা, এটা হলের ছিল এটা। 3 নাম্বারটাও এক্সাম হলের প্রিপারেশন। সেটা কি? হাতের কবজির ব্যবহার। মাত্র দেখালাম, তাই না? যে অনেকে যে এইভাবে ভাষা ভাষা করে লেখো, নো, এইটা শুধু খাতার উপরে শুধু কলম না, তোমার পুরো হাতই খাতার উপর রাখবা, রেখে তারপরে লিখবা। আমার কথা বুঝতেছো? অনেকে কি করো, অনেকে এইভাবে লেখো, এইভাবে না, পুরো এই হাতটাকে কি করবা, খাতার উপরে রাখবা। তাহলে কি করতে হবে ভাইয়া? কবজির ব্যবহার করতে হবে। এতে এতে তোমার এই লেখাটা সুন্দর হবে। এতে কি হবে, লেখার সময় শুধু আঙুল নয় বরং কবজিও পুরো হাতের উপর স্লাইড করার অভ্যাস করুন। এতে বড় বড় প্যারাগ্রাফ লিখলেও ক্লান্তি আসবে না। তাছাড়া শুধু এটা রাখলে হাতটা ভারী হয়ে যাবে, এটা ক্লান্ত হয়ে যাবে। এই ছোট ছোট বিষয় তোমরা ভাবো না, এজন্যই তোমাদের এই অবস্থা। তারপরেরটা আসো, 4 নাম্বারটাতে আসো। 4 নাম্বারটা হচ্ছে অক্ষরের আকার এবং ব্যবধান। তোমাদের অনেকের অবস্থা খারাপ, খাতা দেখলে ভয়ঙ্কর মনে হয় ক্লাস 2তে পড়ে, বাচ্চা শিশু, বাবুটা লেখার প্র্যাকটিস করতেছে। নো, তুমি দেশের সর্বোচ্চ পরীক্ষা দিছো, তোমাকে এই স্মার্টনেসটা মেনটেন করতে হবে। তোমার পরীক্ষার খাতায় অক্ষর খুব বেশি ছোট বা পেছানো হলো দ্রুত লেখা কঠিন হয়ে যায়। তাহলে কি করতে হবে ভাইয়া? অক্ষরগুলোকে স্বাভাবিক অক্ষরের সাইজ বজায় রাখতে হবে, তবে প্রতিটি শব্দের মাঝখানে ব্যবধান রাখতে হবে। অনেকে আছো কি, ভাই লিখতেছে 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 লিখতে লিখেই যাচ্ছে, নো, এটা তো খারাপ দেখা যায়। কি করবা? একটুখানি লিখবা, একটু ফাঁকা রাখবা, মানে মাঝে মাঝে ব্যবধানটা রাখতে হবে, মাঝে মাঝে ব্যবধানটা রাখতে হবে। লেখা পরিষ্কার থাকলে শিক্ষক দ্রুত মার্ক দিতে পারবে। লেখাগুলো দেখে যেন সুন্দর লাগে। প্রথমে দর্শনদারি, পরে গুণ বিচারি। স্যার তোমার খাতা দেখেই খুশি হয়ে যাবে, আরে এটা নিশ্চয়ই কোনো একটা স্কুলের টপারের খাতা, ওরে বেশি মার্ক দিতে হবে। তোমার লেখা দেখেই বুঝে গেছে। তাহলে এই লেখাটার ভিতরে কি করতে হবে ভাইয়া? এর ভিতরে যদি মাঝে মাঝে স্পেস রাখো, লেখাটা দেখতেও স্পষ্ট হবে, তোমার নিজের আত্মবিশ্বাস বাড়বে, শিক্ষকও বেশি মার্কস দেবে। শেষ কথাটা আমি বোনাস টিপসের আগে শেষ কথাটা বলবো। বাবা, এই যে মাসল মেমোরি বলতে একটা কথা আছে, তাই না ভাইয়া? আজ পর্যন্ত তোমাদের যতগুলো গাইডলাইন ক্লাস নিয়েছি, প্রত্যেকটা ক্লাসে আমি বলেছি মাসল মেমোরি, মাসল মেমোরি, মাসল মেমোরি। প্রতিদিন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত মাসল মেমোরি প্র্যাকটিস করো, মানে প্রতিদিন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা দাও। এটা কেন বলি ভাইয়া? এটা কেন বলি? কারণ এতে তোমার মাসল মেমোরিটা বিল্ড আপ হয়। তাই দ্রুত লেখার মূল চাবিকাঠি হলো পেশির স্মৃতি বা মাসল মেমোরি। তুমি যদি প্রতিদিন পুশ আপ দাও, তোমার বডিটা স্ট্রং হয় কিনা? হয়। এখানেও একটা মাসল আছে, হ্যাঁ, এবং এই মাসলটাও কি হয়, এই মাসল মেমোরিটাও ডেভেলপ হয় যদি তুমি ডেলি প্র্যাকটিস করো। তাহলে কি করতে হবে? প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট ঘড়ি ধরে প্যারাগ্রাফ লিখতে হবে। ভাই আমি তো লিখি, আমি অনেকক্ষণ লিখি, অনেকক্ষণ লিখলে হবে না। ঘড়ি ধরে প্যারাগ্রাফ কেন লিখতে হবে? তোমাকে দেখতে হবে যে প্রতি 3 মিনিটে তুমি কতটুকু লিখতে পারো, এটা ডেভেলপ হচ্ছে কিনা। তুমি গতকাল একটা সিকিউ লিখতে 27 মিনিট নিয়েছিলা, আজকে একটা সিকিউ লিখতে তোমার মাত্র 23 মিনিট বা 25 মিনিট লাগছে, তার মানে তোমার এটা ডেভেলপ হচ্ছে। তারপরের দিন এটাকে তুমি পর্যায়ক্রমে এক পর্যায়ে গিয়ে 21 বা 22 মিনিটে নিয়ে গেছো, আলহামদুলিল্লাহ, এটা চলবে। বাট তুমি একটা সিকিউ লিখতে 45 মিনিট লাগাচ্ছ, তুমি তো এক্সাম হলে সিকিউ 5টার জায়গায় 3টা লিখে দেখবা 3.5টা হয়েছে, পরে বলবা যে আমার ভাগ্যটাই খারাপ, নিশ্চয় আমার নামে কেউ বদদোয়া করেছে। কেউ বদদোয়া করে নাই, তোমারে তুমি নিজে কপাল পড়ছো। কারণ যখন প্রয়োজন ছিল প্র্যাকটিস করা, তুমি প্র্যাকটিস করো নাই, তোমার মাসল মেমোরি ক্রিয়েট হয়নি, তুমি নিজে অপদার্থের মতো খারাপ রেজাল্ট করছো। কথা বুঝতে পারছো ভাইয়া? তাহলে কি করতে হবে? ভদ্র ছেলেমেয়ের মতো সুন্দর করে জাস্ট এই পাঁচটা কথা বলছি একদম শুরু থেকে, আমি 30 সেকেন্ড একটু সামারি করে দেবো। 1 নম্বরে আমি যেটা তোমাকে বললাম, 1 নম্বরে কি বললাম? সঠিক কলম নির্বাচন। সঠিক কলম নির্বাচন নিয়ে গেলে এক্সাম হলে তোমার হাতের লেখাটা খুব সুন্দর হবে। নাম্বার 2 কি বললাম ভাইয়া? কলম ধরার সঠিক নিয়ম। কলমটা ধরতে হবে সঠিক পদ্ধতিতে, ভুলভাবে কলম ধরা যাবে না, খুব জোরেও চেপে ধরা যাবে না, স্বাভাবিকভাবে ধরতে হবে এবং নিপ থেকে 1 ইঞ্চি উপরে ধরতে হবে। 3 নাম্বার যেটা বললাম, হাতের কবজির ব্যবহার করতে হবে। এটার ফুল ব্যবহার করতে হবে, শুধু এটা না, এই যে মুভ ইওর আর্ম, নট জাস্ট ফিঙ্গার, শুধু আঙুল না, পুরো হাত ব্যবহার করতে হবে। তারপর কি বললাম ভাইয়া? অক্ষরের আকার এবং ব্যবধান। অক্ষরের আকার সবগুলো স্বাভাবিক রাখবা, অনেক ছোট অনেক বড়ও করবা না, এবং মাঝে একটা নির্দিষ্ট ব্যবধান রাখার চেষ্টা করবা। নিয়মিত ঘড়ি ধরে প্র্যাকটিস করবা। শেষ দুটো কথা বলি। একটা হলো ভাইয়া, বড় প্যারাগ্রাফ না লিখে পয়েন্ট আকারে লিখবা, ছোট ছোট লিখবা। কেমনে? আমি তোমাকে যদি একটুখানি জাস্ট দেখায় দেই, যে তোমরা অনেকে কি করো জানো? অনেকে এক্সাম হলে এই কাজটা করো, দাঁড়াও, ধরো যে এটা হচ্ছে তোমার খাতা, হ্যাঁ,
তো তোমরা যেটা করো, অনেকে শুধু এই যে এরকম লিখেই যাচ্ছ, এইভাবে লিখবা না। তোমার আরেকটা ফ্রেন্ড কি করলো ভাইয়া, আরেকটা ফ্রেন্ড এই যে এইভাবে লিখলো। সে কি করছে, সে একটা পয়েন্ট দিয়ে লিখছে। তো টিচারের কাছে মনে হবে যে এ অনেক বেশি ইনফরমেটিভ লিখছে, আর এ কিছু পারে না, তাই শুধু একভাবে লিখে গেছে। তাহলে কি করতে হবে, তোমাকে এই বড় বড় প্যারাগ্রাফ না লিখে পয়েন্ট দিয়ে লিখতে হবে, তাহলে লেখাটা সুন্দর হবে, দ্রুত শেষ হয়ে যাবে। তোমার এক ফ্রেন্ড একটা বিষয় বুঝাতে ও 40 লাইন লিখছে, তুমি সেটা 25 লাইনে কমপ্লিট করে ফেলছে এবং তুমি ওর চেয়ে বেশি মার্কস পাবা। তাহলে অল্প লিখে টপিক শেষ হয়ে যাচ্ছে। শেষটা ভাইয়া সেটা হচ্ছে মার্জিন টানতে বা হাইলাইট করতে বেশি সময় নষ্ট করা যাবে না। মার্জিন টানার ক্ষেত্রে এবং হাইলাইট করার ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা কি, যদি মনে হয় যে মার্জিন করতে প্রবলেম হচ্ছে, তুমি জাস্ট সেগুলো একটু ভাঁজ করে নিবা, মার্জিন করার চেষ্টা করবা। বাট যদি মার্জিন করতে বেশি সময় লাগে, এক্সট্রা যে পেপারগুলো নাও, সেই এক্সট্রা পেপারগুলোতে জাস্ট ভাঁজ করে নিবা। এবং তোমরা অবশ্যই হাইলাইট করবা। আমি হাইলাইট করতে উৎসাহিত করি স্টুডেন্টদের। হাইলাইট করতে আহামরি সময় লাগে না, বাট হাইলাইট করলে খাতাটা সুন্দর হয়। কিন্তু যদি তোমার মনে হচ্ছে যে হাইলাইট করতে গিয়ে টাইম বেশি লাগতেছে, তাহলে হাইলাইট করার দরকার নেই। তুমি যদি এই 5টা টিপস মেনটেন করতে পারো, ইনশাল্লাহ তুমি তোমার এক্সাম হলে খুব দ্রুত সময়ের মধ্যে ফুল অ্যান্সার সিকিউর করে খুবই আত্মতুষ্টির সাথে বাসায় ব্যাক করতে পারবা। যতটা কমন পড়বে ততটাই সর্বোচ্চটুকু একটা অ্যান্সার নিশ্চিত করতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরীক্ষার হলে সর্বোচ্চ একটা ভালো পারফরমেন্স করে বাবা মার মুখে হাসি ফুটানোর তৌফিক দান করুন। দীর্ঘ 10 বছর, কারো কারো তো প্লে নার্সারি সহ প্রায় 12 বছর হয়ে গেছে। এই 12 বছর পরে তুমি তোমার জীবনে একটি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। এই মুহূর্তে শুধু তোমার আব্বু আম্মু না, তোমার নিজের ফিউচার না, পুরো বংশ তাকিয়ে আছেন। মনে রাখবা, তোমার সাকসেস তোমার আম্মুর সাকসেস, তোমার সাকসেস তোমার আব্বুর সাকসেস, তোমার সাকসেস তোমার পুরো বংশের সাকসেস। তো শেষ এই 13-14টা দিন নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না কোনো পরিশ্রমীকেই হতাশ করে না। মনে রাখবা, একটা মৌমাছিকে 1 ফোঁটা মধুর জন্য কত শত ফুলে যেতে হয়, সে যায়, ক্লান্ত হয় না। একটা পিঁপড়া তার এই বৃষ্টির মৌসুমটার জন্য, বর্ষা মৌসুমের জন্য সে বাকি সময়টাতে কি পরিমাণে পরিশ্রম করে, তার নিজের শরীরের চেয়ে কয়েক গুণ বেশি ওয়েটফুল জিনিস পিঠে করে নিয়ে সেটাকে সংরক্ষণ করে। তো আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা চেষ্টা করলে কেন পারবো না? ইনশাল্লাহ আমরা যারা এই ভিডিওটি দেখলাম, আমরা যারা সর্বোচ্চটুকু দিচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে জিপিএ 5 তৌফিক দান করুক। সবাই নিচে লিখবা, ইনশাল্লাহ আমি জিপিএ 5 পাবো। মনে রাখবা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 5 বার বলবা, এবং এখন তো কমেন্টে একবার বলেই যাবা। এবং তোমাদের জন্য এটা বলবা, নিয়মিত আয়নার সামনে গিয়ে বলবা, পরীক্ষা যতদিন আছে বলবা ইনশাল্লাহ আমি জিপিএ 5 পাবো। এটা তোমার ভিতরে কি করবে, অনেক বেশি বুস্ট করবে এবং তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। শেষ একটা ঘোষণা দিয়ে যাচ্ছি, তোমাদের সবগুলো বিষয়ের ক্লাস আসতেছে। যারা ব্যবসায় শিক্ষা এবং মানবিক থেকে অনেক বেশি পরিমাণে কৃষি শিক্ষা, সাধারণ বিজ্ঞানের ক্লাস চাচ্ছিলা, আজকে রাত 9:30 থেকে 10টার ভিতরে তোমরা কৃষি শিক্ষার পৌর বইয়ের, যেখানে এমসিকিউ, সিকিউ, শর্ট কোশ্চেন এবং সবকিছু কমপ্লিট করেন একটা ক্লাস, আজকে রাত 9:30 থেকে 10টায় পেয়ে যাওয়া। এবং বাকি সাবজেক্টগুলোর ক্লাস আসবে। দেখা হচ্ছে পরবর্তীতে। কে কোথা থেকে দেখলে সেটাও জানাবা। ইনশাল্লাহ আমরা সবাই জিপিএ 5 পেয়ে আব্বু আম্মুর মুখে হাসি ফুটাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।